আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে ক্লাস 12 সেমিস্টার 4-এর জন্য এবিটিএস যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেই টেস্ট পেপারটি রয়েছে। এর মধ্যে অলরেডি এখানে যে 15টি পেজ আছে, অলরেডি এসি 138 পর্যন্ত হয়ে গেছে। এখন চলছে এসি 143। এই পেজের পার্ট বি এখন আলোচনা করব। তোমরা যারা নিয়মিত আমার ক্লাসের ভিডিও দেখো তারা জানো যে পার্ট এ, পার্ট বি, পার্ট সি প্রত্যেকটি পেজেরই আলাদা আলাদা করে 3টি করে ভিডিও যায়, যেখানে 2 নম্বরের প্রশ্নগুলি একদম সুন্দর করে যথাযথ এবং সংক্ষিপ্ত আকারে ডায়েরিতে উত্তর লিখে দেওয়া আছে। এবার 3 নম্বরের আর 5 নম্বরের এখন যে পার্ট বি আলোচনা করব, এখানে বা পার্ট সি, সেখানে কোনো 5 নম্বরের প্রশ্ন নেই। এখানে যেগুলো আলোচনা হবে সেটা 3 নম্বরের প্রশ্ন থাকবে। 2 নম্বরের উত্তরগুলো অলরেডি লিখে দিয়েছি এবং এখন 3 নম্বরের প্রশ্ন 4টির ভিতরে 2টি করতে হবে। সেই প্রশ্নগুলি আলোচনা করব যে কোন বই থেকে, এতগুলি বই আছে, প্রত্যেকটি বইয়ের মধ্যে সব উত্তরই ঠিকঠাক আছে, কিন্তু যে প্রশ্নটি চাওয়া হয়েছে, যে প্রশ্নটির যথাযথ এবং সংক্ষিপ্ত উত্তর যে বইটিতে আছে, সেটি তোমাদের সামনে আমি উপস্থাপিত করব। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, গ্রামীণ জনসংখ্যার উপর। এখানে 3 নম্বরের প্রশ্নগুলি 4টি আছে, তার মধ্যে 2টি করতে হবে, আর 2 নম্বরের প্রশ্নগুলোর উত্তর আমার ডায়েরিতে লিখে দেওয়া আছে। সেখান থেকে একদম তোমরা সরাসরি লিখে নেবে, যথাযথ সংক্ষিপ্ত উত্তর করা আছে। এই 3 নম্বরের প্রশ্নগুলিতে যাওয়ার আগে বলবো, চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এই গুরুত্বপূর্ণ ভিডিও প্লাস তথ্যগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর অবশ্যই একটা লাইক করে দিও। দেখো, এখানে পার্ট এর কিন্তু তোমাদের সমস্ত নোটসের পিডিএফ দেওয়া আছে। যদি এখনও কেউ পেয়ে না থাকো, স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি পার্ট এ বা ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি নোটস তোমাদেরকে পাঠিয়ে দেবো। পার্ট বি এর প্রথম প্রশ্ন, ম্যালথাসের প্রতিরোধমূলক জনসংখ্যা নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলি সংক্ষেপে আলোচনা করো। ম্যালথাস তার তত্ত্বে দেখিয়েছেন যে জনসংখ্যা বৃদ্ধি পায় এইভাবে গুণিতক হারে, যেখানে খাদ্যের উৎপাদক জাস্ট গাণিতিক হারে 1, 2, 3, 4, 5, 6, আর জনসংখ্যা 1, 2, 4, 8 অর্থাৎ সবসময় দ্বিগুণ হয়ে যাচ্ছে। এইভাবে প্রতি 25 বছর অন্তর অন্তর দ্বিগুণ হচ্ছে। এই যে জনসংখ্যার অতিবৃদ্ধি, এই জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণ বা প্রতিরোধক কিছু ব্যবস্থার কথা উল্লেখ করেছেন। তিনি 2 ধরনের প্রতিরোধক ব্যবস্থার কথা উল্লেখ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে ধনাত্মক বা ইতিবাচক প্রতিরোধ, যেমন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, মহামারী এবং আর্থসামাজিক বাধা, যেগুলো দাঙ্গা, যুদ্ধ ইত্যাদি কারণে জনসংখ্যা হ্রাস পায়, এগুলো হচ্ছে ধনাত্মক প্রতিরোধ। আরেকটা হচ্ছে নিবারণমূলক বা প্রতিষেধক প্রতিরোধ, অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ চেক আর এটা হচ্ছে প্রিভেন্টিভ চেক। প্রিভেন্টিভ চেক কোনগুলো? মানুষের নৈতিক সংযম ও যুক্তিপূর্ণ ভাবনার মধ্য দিয়ে জন্ম নিয়ন্ত্রণ করলে তাকে নিবারণমূলক বা প্রতিষেধক প্রতিরোধ বলে। যেমন ব্রহ্মচর্য অর্থাৎ বিয়ে না করা, বেশি বয়সে বিয়ে করা, অনৈতিকভাবে যৌন সম্পর্কে লিপ্ত না হওয়া, এইভাবেও জনসংখ্যার নিয়ন্ত্রণ করা যায়। তো তোমরা এইটুকু লিখবে, 3 নম্বরের জন্য যথেষ্ট। চলে যাব পরের প্রশ্নে। 2-এর দাগে আছে ওয়ারেন থমসনের জনবিবর্তন মডেলটি সংক্ষেপে আলোচনা করো। এখানে ওয়ারেন থমসনের যে জনবিবর্তন মডেল, এটা যদি তোমরা পুরো মডেলটা, অর্থাৎ তিনি যে জনবিবর্তনের 4টে পর্যায় দেখিয়েছেন, সেগুলো যদি ডিটেলস করতে যাও অনেক বড় হয়ে যাবে। 3 নম্বরের জন্য যতটুকু লিখবে সেইটুকুই বলি। বিভিন্ন দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের স্তরের ভিন্নতার কারণে তাদের বার্থ রেট ও ডেথ রেট এবং জনসংখ্যা বৃদ্ধির হারের পর্যায়ক্রমে পরিবর্তন ঘটে। এই পরিবর্তন একটি নির্দিষ্ট ধারায় ঘটে, যা এই তত্ত্বের মূল বিষয়। ওয়ারেন থমসন আর অর্থনৈতিক উন্নয়নের এই স্তরকে 4টি পর্যায়ে ভাগ করেছেন। এরপর তোমাদের কিন্তু যথেষ্ট সংক্ষিপ্ত লিখতে হবে। যেমন প্রথম পর্যায়, কৃষি অর্থনীতিতে জনবিবর্তনে যে সময়কালে উচ্চ জন্মহার, অর্থাৎ একদম প্রথম পর্যায়ে যখন কৃষিভিত্তিক অর্থনীতি ছিল, তখন উচ্চ জন্মহার অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণের কোনো উপায় জানা ছিল না, আবার চিকিৎসা ব্যবস্থারও কোনো উন্নতি হয়নি বলে মৃত্যুহারও ছিল অধিক, ফলে জনসংখ্যা বৃদ্ধির হার খুব কম হয়। সেই পর্যায়কে উচ্চ স্থিতিশীল পর্যায় বলে। এখানে 1-2 পয়েন্ট দিতে পারো, কিন্তু তোমাদেরকে একটু উদাহরণ দিতে হবে যে এখনো পর্যন্ত এই প্রাথমিক পর্যায়ে কোন কোন দেশ রয়ে গেছে: গ্যাবন, জাম্বিয়া, সোয়াজিল্যান্ড, ঘানা।
এরপরে দ্বিতীয় পর্যায় অর্থাৎ কৃষির পরবর্তী পর্যায়ে শিল্প অর্থনীতিতে জনবিবর্তন মডেলের যে পর্যায় বা সময়কালে উচ্চ জন্মহার নিম্ন মৃত্যুহার। জন্মহারটা উচ্চই থেকে গেছে কিন্তু চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটেছে, নিম্নহার মৃত্যুহারটা অনেকটা নিম্ন হয়েছে, সেই পর্যায়কে প্রারম্ভিক, ফলে জনসংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, উচ্চ জন্মহার রয়েছে, একে প্রারম্ভিক বৃদ্ধিপ্রাপ্ত পর্যায় বলে। একটা দুটো বৈশিষ্ট্য লিখতে পারো, কিন্তু যেটা বললাম উদাহরণ দিবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, ব্রাজিল, ইতালি, এই সমস্ত দেশগুলো এখনও কিন্তু এই দ্বিতীয় পর্যায়ে রয়েছে। এবার তৃতীয় পর্যায়ে, যখন শুধু শিল্প নয়, শিল্প, বাণিজ্য, নগরায়নের উপর ভিত্তি করে জনবিবর্তন মডেলের যে পর্যায়ে নিম্নমুখী জন্মহার নিম্নমুখী এবং চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে নিম্নমুখী মৃত্যুহার, আর মানুষের সচেতনতার কারণে জন্মহারও নিয়ন্ত্রিত, তাহলে দুটোই মৃত্যুহার এবং জন্মহার দুটোই নিয়ন্ত্রিত, সেই পর্যায়কে জনসংখ্যা বৃদ্ধির ধীর পর্যায় বলে। এই পর্যায়ের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিতে পারো, এটা বারে বারে আলোচনা করেছি, কিন্তু উদাহরণটা অবশ্যই দেবে। মেক্সিকো, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ইউএসএ, ফ্রান্স, ব্রিটেন, জাপান প্রভৃতি দেশ এই তৃতীয় পর্যায়ের অন্তর্ভুক্ত। এরপরে চতুর্থ পর্যায়, উন্নত নগর সভ্যতা, বিজ্ঞান, প্রযুক্তিকে কেন্দ্র করে জনবিবর্তন মডেলের যে পর্যায়ে নিম্ন জন্মহার এবং অতি নিম্ন মৃত্যুহার দেখা যায়, সেই পর্যায়কে জনসংখ্যা বৃদ্ধির নিম্ন স্থিতিশীল পর্যায় বলে। এবং এই পর্যায়ের বৈশিষ্ট্যগুলো তোমরা কয়েকটা দেখে নাও, প্রত্যেকটা কোশ্চেনে আলোচনা হয়েছে। উদাহরণ হচ্ছে ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশ এই জনবিবর্তন মডেলের চতুর্থ পর্যায়ে রয়েছে। 3 দাগে, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু কঠিন লাগতে পারে। দারিদ্র্য সূচক নির্ণয়ের পরিমাপকগুলি কি কি? এখানে দারিদ্র্য সূচক নির্ণয়ের যে পরিমাপক, প্রথমত মানব দারিদ্রতার সূচক কাকে বলে, যে সূচক দ্বারা মানব উন্নয়নের সুফল প্রাপ্তি থেকে কোন কোন গোষ্ঠী বা এলাকার মানুষ কতটা বঞ্চিত হয়েছে, মানে যে উন্নয়নের সুফলগুলো মানুষ পাচ্ছে না বা বঞ্চিত হয়েছে, সেটা দিয়ে মানব দারিদ্রতার সূচক নির্ণয় করা যায়। তার নির্দেশকগুলো হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে পুষ্টি, শিশু মৃত্যুর হার। 70 বছরের কম বয়সী যে কোনো প্রাপ্তবয়স্ক অথবা শিশু যদি অপুষ্টিতে ভোগে, শিশু মৃত্যুর হার। জরিপের আগের 5 বছরের মধ্যে পরিবারে 18 বছরের কম বয়সী কোনো শিশু মারা গেছে কিনা, সেটা দেখেও বোঝা যাবে যে দারিদ্রতা আছে। শিক্ষা, স্কুলের বছর, 6 বছর বা তার বেশি বয়সী কোনো পরিবারের সদস্য কমপক্ষে 6 বছর স্কুলে পড়াশোনা সম্পন্ন করেনি বা করতে পারেনি। স্কুলে উপস্থিতি, স্কুলে যাওয়ার বয়সী কোনো শিশু সেই বয়স পর্যন্ত স্কুলে যাচ্ছে না, মানে যে বয়সে তার যাওয়ার কথা সেই বয়স পর্যন্ত যাচ্ছে না, এইগুলো হচ্ছে দারিদ্রতার মধ্যে পড়ছে। আর জীবনযাত্রার মানের মধ্যে পড়ছে রান্নার জ্বালানি, স্যানিটেশন, পানীয় জল, বিদ্যুৎ, আবাসন, সম্পদ। রান্নার জ্বালানি, পরিবারের সদস্যরা গোবর, কাঠ বা কাঠকয়লা দিয়ে রান্না করছে। স্যানিটেশন সুবিধা উন্নত করা হয়নি, অথবা এটা অন্যান্য পাশাপাশি যে পরিবারগুলো আছে তাদের মধ্যে ভাগ করে নেওয়া হয়েছে, মানে স্যানিটেশন ভালো নেই। পানীয় জল, পরিবারগুলোতে উন্নত পানীয় জলের অ্যাক্সেস নেই। বিদ্যুৎ, বাড়িতে বিদ্যুৎ নেই, তাহলেও কিন্তু সেগুলো হচ্ছে দারিদ্রতার মধ্যে পড়ছে। আবাসন, ছাদ, দেয়াল এবং মেঝের জন্য 3টি আবাসন উপকরণের মধ্যে অন্তত একটি পাওয়া যাচ্ছে না, হয় ছাদ নেই, নয় দেয়াল নেই, নয় মেঝের উপকরণ ভালো নেই। আর সম্পদ, পরিবারের কাছে এই সম্পদের একটির বেশি নেই, অর্থাৎ এইগুলিকে যদি সম্পদ ধরা হয় তার হয়তো একটি আছে, বাকিগুলি নেই। রেডিও, টেলিভিশন, কম্পিউটার, পশুর গাড়ি, সাইকেল, মোটর বাইক বা রেফ্রিজারেটর, এবং তাদের কোনো গাড়ি বা ট্রাক নেই, তখন এইগুলোকে দারিদ্রতার মধ্যে ধরা হয়। 4 দাগের প্রশ্ন, ভারতে মানব উন্নয়নের নিয়ন্ত্রকগুলি সংক্ষেপে আলোচনা করো। ভারতে মানব উন্নয়নের নিয়ন্ত্রক বলতে সেই সব উপাদানকে বোঝায় যা মানুষের জীবনমান, সক্ষমতা ও সুযোগ সুবিধার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেগুলো কি কি? প্রথমত শিক্ষা। শিক্ষা মানুষের জ্ঞান, দক্ষতা, সচেতনতা বৃদ্ধি করে। ভারতে সাক্ষরতার হার, স্কুল ও উচ্চশিক্ষার প্রসার মানব উন্নয়নের অন্যতম প্রধান নিয়ন্ত্রক। এরপরে 2 নম্বরে হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য পরিষেবা, পুষ্টি, বিশুদ্ধ পানীয় জল ও স্যানিটেশন মানুষের কর্মক্ষমতা, আয়ু নির্ধারণ করে। সুস্থ মানুষ, তারাই হচ্ছে মানব উন্নয়নের ভিত্তি। 3 নম্বরে আয় ও কর্মসংস্থান। প্রতিটি ব্যক্তির মাথাপিছু আয়, দারিদ্র্য হ্রাস ও কর্মসংস্থানের সুযোগ মানুষের জীবনমান উন্নত করে। অর্থনৈতিক নিরাপত্তা মানব উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। 4 সামাজিক সাম্য ও লিঙ্গ সমতা। জাতি, ধর্ম, লিঙ্গভেদ দূর করে সমান সুযোগ সুবিধা প্রদান মানব উন্নয়নকে ত্বরান্বিত করে বা মানব উন্নয়ন বৃদ্ধি করে। নারী শিক্ষা ও ক্ষমতায়ন বিশেষভাবে এর মধ্যে গুরুত্বপূর্ণ। 5 রয়েছে সরকারি নীতি ও সামাজিক কল্যাণ। সরকারি প্রকল্প যেমন শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা কর্মসূচি মানব উন্নয়নে বড় ভূমিকা রাখে। 6 প্রযুক্তি ও পরিকাঠামো, যোগাযোগ, বিদ্যুৎ, ডিজিটাল সুযোগ
ও প্রযুক্তির ব্যবহার মানুষের দক্ষতা ও সুযোগ বৃদ্ধি করে। তারপরে রয়েছে 2 নম্বরের প্রশ্ন, যেগুলি আমি অলরেডি ডায়েরিতে লিখে দিয়েছি। জনঘনত্ব কাকে বলে, কিভাবে নির্ণয় করা হয়? জনসংখ্যার ধনাত্মক ঋণাত্মক বৃদ্ধি হার বলতে কি বোঝো? এইচডিআই জিডিপি এর পুরো নাম কি? কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো? জনঘনত্ব কাকে বলে, কিভাবে নির্ণয় করা হয়? কোনো দেশের মোট জনসংখ্যা এবং মোট আয়তনের অনুপাতকে জনঘনত্ব বলে। তাহলে জনঘনত্ব কি না, নির্দিষ্ট অঞ্চলে মোট জনসংখ্যা ডিভাইডেড বাই ওই অঞ্চলের আয়তন। যদি 2011 সালের আদমশুমারি অনুযায়ী দেখি, তাহলে ভারতের জনসংখ্যাটা ছিল, যেটা ওপরে লেখা আছে, 1210193,422 এত জন, আর নিচে আয়তনটা 31.66 লক্ষ বর্গ কিমি। এটা ভাগ করতে দাঁড়িয়েছে 382 জন, অর্থাৎ 382 জন প্রতি বর্গ কিমিতে। এভাবে জনঘনত্ব নির্ণয় করা হয়। জনসংখ্যার ধনাত্মক ও ঋণাত্মক বৃদ্ধি হার বলতে কি বোঝো? কোনো অঞ্চলে কোনো নির্দিষ্ট সময়ে জন্মহারের তুলনায় মৃত্যুহার অনেক কম হলে, তাহলে জন্মহার বেশি, তখন জনসংখ্যার বৃদ্ধিটা বেশি হবে বা ইতিবাচক হয়, একে জনসংখ্যার ধনাত্মক বৃদ্ধি বলে। আর কোনো অঞ্চলে কোনো নির্দিষ্ট সময়ে জন্মহারের তুলনায় মৃত্যুহার যদি অনেক বেশি হয়, তখন জনসংখ্যার বৃদ্ধি হয়ে যায় নেতিবাচক, একে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি বলে। পরে 3 নম্বরের প্রশ্ন, এইচডিআই আর জিডিপি এর পুরো কথা। এইচডিআই হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মানব উন্নয়ন সূচক, আর জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এরপরে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো? কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি হলো এমন একটি চিন্তাধারা যা মানুষের সামাজিক ন্যায়, সম্পদের সমতা ও স্থানিক বৈষম্য দূরীকরণে ভূগোলকে এক কার্যকর হাতিয়ার হিসাবে ব্যবহারের কথা বলে। তাহলে ভূগোল শাস্ত্রটিতে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি এমন একটি দৃষ্টিভঙ্গি যাতে সামাজিক ন্যায়, সম্পদের সমতা এবং স্থানিক বৈষম্য কিছু থাকবে না, বৈষম্য দূরীকরণকে এক কার্যকর হাতিয়ার হিসাবে দেখে। তো এই ছিল আজকের উপস্থাপনা। তোমরা বুঝতেই পারছো 2 নম্বরের প্রশ্নের প্রত্যেকটি উত্তর কিন্তু এভাবেই খাতায় সুন্দর করে লিখে তোমাদের জন্য উপস্থাপিত করেছি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রত্যেকটা ভিডিও পর দেখতে থাকবে। 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো অবশ্যই লিখে নিও, এর মধ্যেই তোমাদের পরীক্ষাতে থাকবে। অবশ্যই এই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিওটা বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও, আর একটা রিকোয়েস্ট, অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের ক্লাসের পরবর্তী ভিডিও নিয়ে।